বাসায় একলা কেউ নেই, সবাই বড় মার বাপের বাড়িতে গিয়েছে। তাকে কেউ বলেনি। তার নিজেরও যাওয়ার ইচ্ছে নেই। ভালো হয়েছে মরে গিয়েছে। এমন মানুষের বেঁচে থাকার কোনো বেঁচে থাকার অধিকার নেই। কতবার তেজুকে খারাপভাবে ছুঁতে চেয়েছে, কতবার রুমের মাঝে ঢুকতে পড়তো, তার হিসেব নেই। 2 বছর আগের কথা মনে পড়তেই তেজুর চোখ ভিজে ওঠে। 2 বছর আগে তেজু রুমে বসে চুল আঁচড়াচ্ছে, শরীরে ওড়না বেঁধে কোমর সামনে কালো লম্বা চুল কাঁধ ছুঁয়ে গেছে, আগায় একটু কোঁকড়ানো আর সবখানে সোজা, একদম মায়ের মতো। এটা ভেবেই তেজু চুলের আলাদা যত্ন নেয়। ঠিক তখনই দরজা খোলার শব্দ হয়। ভেবেছিল দাদু এসেছে, তাই ওড়না নেওয়ার প্রয়োজন বোধ করেনি। সময় কেটে যায় 2 থেকে 3 মিনিট, তবুও কোনো কথা নেই। হঠাৎ মাথা তুলতেই দেখে আরমান চৌধুরী, সম্পর্কে মামা। তাড়াহুড়ি করে বেড থেকে দৌড়ে গিয়ে ওড়না তুলে নেয়, কিন্তু লোকটা দৃষ্টি বুকের দিকে স্থির। তেজুর বুকের ভেতর ভয় জমে যায়। মাথা নিচু করে চুল আঁচড়ানোর ভঙ্গিটা হঠাৎ ভয়ঙ্কর লাগতে শুরু করে। ছোট থেকেই আদরের নাম শরীরে খারাপ স্পর্শ করেছে এই লোকটা। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই দূরে থাকার চেষ্টা করত। মামুনি, ওড়না নেওয়ার কি দরকার? ওড়না ছাড়া তো আরো সুন্দর লাগছে। আজকাল কেউ ওড়না পরে নাকি? কথাগুলো বলছে তার, আর ধীরে ধীরে এগিয়ে আসছে লোকটা। আসার সময় দরজার ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। মুখে একটা বিচ্ছিরি হাসি, যেন শয়তানের দাঁত দেখা যাচ্ছে। তেজুর শরীর কাঁপতে থাকে। কাঁপা কণ্ঠে বলে, কেউ না পড়লেও আমি পড়ি। দয়া করে আমার দিকে এগিয়ে আসবেন না, আমার ভয় লাগছে। আরে ভয় লাগবে কেন? এই দিকে আসো, তোমাকে একটু আদর করি। আদর শব্দটা যেন কানে গিয়ে বাজতে থাকে। তেজুর বুকের ভেতর আতঙ্ক জমে জমে ভারী হয়ে ওঠে। বাসায় আজ দাদু ছাড়া কেউ নেই, সবাই অফিসে। বড় মা আর ছোট মা শপিং করতে গিয়েছে। লোকটার কথায় স্পষ্ট, আজ তার সাথে খারাপ কিছু করবে। তার মানে এই বয়সে তার জীবনে ধর্ষিতা কলঙ্ক লেগে যাবে। তার পবিত্র শরীর কলুষিত হবে। শয়তানি চোখে এগিয়ে আসে আরমান। তেজু পিছিয়ে যেতে থাকে, কিন্তু দেওয়ালে ঠেকে যাওয়া শরীর উপায়ন্তর না দেখে বেলকনির দিকে ছুটে যায়। আরমানও পেছনে ছোটে। ভয় আর লজ্জার সঙ্গে মাথায় আসে ভয়ঙ্কর সিদ্ধান্ত। নির্দোষিতা টাক গায়ে লাগা চাইতেও মৃত্যু টাক লাগা অনেক ভালো। চোখ বন্ধ করে ঝাঁপ দেওয়া বেলকনি থেকে। পিছন থেকে দৃশ্যটা দেখে আরমান থমকে যায়। বিশ্বাস করতে পারে না মেয়েটা সত্যি লাফ দিয়েছে। নিচে তাকিয়ে দেখে বাগানের রক্তমাখা শরীর পড়ে আছে। ভয়ে ঘাম মুছতে থাকে, তবু মনে মনে ভাবে, বেঁচে থাকলে একদিন আবারও ধরব। ঠাস করে পড়ার শব্দ কানে আসে। কাসফিয়া চৌধুরী, সাথে থাকা রুবিনাও দৌড়ে আসে। বাগানের ডান দিকে গিয়ে রক্তমাখা মুখ দেখে আটকে ওঠে। চেনার উপায় নেই কার শরীর, তবে কাপড় দেখে চিনতে দেরি হয় না। তেজু কান্না করতে করতে ছুটে আসে তারা। ঠিক তখনই গাড়ি এসে দাঁড়ায়। বড় বউ, ছোট বউ এসেছে। রুহি গাড়ি থেকে নেমে সবাইকে জড়ো হতে দেখে। সামনে এগিয়ে এসে তেজুর রক্তাক্ত শরীরে দেখে হাঁচকিয়ে যায়। এক ঝটকায় চিৎকারের ফেটে পড়ে। আশেপাশের লোকজন দৌড়ে আসে। তেজুকে হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। বর্তমান পুরো 4 মাস বেড রেস্ট ছিল তেজুর। হাত পা আর কোমরের হাড় ভেঙে গিয়েছে। ভয়ঙ্কর ব্যথায় সারা শরীরের নির্বর্ণ ধারণ করেছিল। নাড়াচাড়া করতে পারত না। এক পাশ থেকে অন্য পাশে ফিরতে হতো না নার্সদের সাহায্যে। কেউ সেদিন তার চিকিৎসাকে নিয়ে কটূক্তি করেনি। উল্টা সবার পাগলের মতো তার চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। এমনকি বিদেশেও
পাঠানো হয়েছিল তার কোমরের হাড়ের চিকিৎসার জন্য। সেই দিন তেজুর মাথায় প্রশ্ন জেগেছিল, মানুষগুলো কি সত্যি এত ভালো, নাকি সবাই লোক দেখানো? কিন্তু যখন কেবিনের ভেতরেও সবাই তার খেয়াল রাখতো, তখন মনে হয় না এইগুলো অভিনয় ছিল। কারণ কেবিনের বাড়িতে তো তখন বাইরে লোক থাকতো না, 3জন নার্স ছিল কেবল তার জন্য। তবুও দিন শেষে খুব খুশি ছিল তেজু। নিজের ইজ্জত তো রক্ষা করতে পেরেছে। আর সেই লোকটা মৃত্যুতে তেজুর খুশি হওয়ার কথা, কিন্তু সে পারছে না। টিভিতে বলল, এটা খুন। কে মেরেছে? কেন মেরেছে? প্রশ্ন রয়ে যায়। তবু আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড়ে তেজু। বাড়িতে কেউ নেই। অন্য কেউ হলে হয়তো ভয় পেত, কিন্তু তেজুর ভয় নেই। কত রাত এইভাবে একা থেকেছে তার হিসেব নেই। একসময় কান্না করতো, মা বাবাকে ডাকতো, কিন্তু সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখেছে। অন্যদিকে আরমান চৌধুরীর হাতে একটা ঘড়ি পাওয়া গিয়েছে। ঘড়িটা তার মুঠের ভেতরে চেপে ধরা ছিল। অনেক দামি ঘড়ি, বাংলাদেশে নতুন এসেছে। এখনো মাত্র 2জন ব্যক্তি ঘড়ি কিনেছে, বীর তালুকদার, রিহান তালুকদার। এই দুজনের আরমানের আত্মীয়। ইন্সপেক্টর অরণ্য ঘড়িটা হাতে নিয়ে এইদিকে সেদিকে ঘুরিয়ে দেখেছে। সামনে বসে আছে বীর, তাকে ডাকা হয়েছিল। রিহান তালুকদারকে ফোনে পাওয়া যাচ্ছে না। অরণ্য কটমট চোখে তাকায়। বীর পা তুলে বসে আছে, যেন নিজের অফিস কক্ষটায়। হেয়ার এইভাবে ভেজা বিড়ালের মতো তাকিয়ে আছে কেন? কি বলবে বলে ফেলো। আমার এত আজাইরা সময় নেই। অরণ্যর ভেতরে রাগ জমে ওঠে। স্পষ্ট বোঝে এই পরিবারের ছেলেদের কোনো ভয় নেই। তুচ্ছ-তাচ্ছিল্য ভরা দৃষ্টি তাকিয়ে তার দিকে। মাথা ঠান্ডা রেখে বীরকে প্রশ্ন করে, এটা কি আপনার ঘড়ি? প্লিজ মিস্টার অরণ্য, দূরে গিয়ে কথা বলুন। মুখ থেকে গন্ধ আসছে। মনে হয় কালকে চাপে দাঁত পরিষ্কার করার সময় নাই। অরণ্য ততমত খেয়ে যায়, লজ্জাও পায়, রাগও হয়। ওকে সোজাসুজি বলুন, এই ঘড়িটা কি আপনার? আজব, আমার ঘড়ি হবে কেন? চোখে দেখেন না ঘড়ি আমার হাতেই আছে? অরণ্য চমকে যায় আর চোখে ভালো করে তাকায়। সত্যি বীরের হাতে একই ঘড়ি। ঠিক আছে, আপনি যেতে পারেন। দুঃখিত আপনার সময় নষ্ট করার জন্য। আপনাদের কাজই এটা, সরকারের দালাল কোথাকার। বীর উঠে দাঁড়ায়, ঠোঁটে বাঁকা হাসি বুঝেছে। মেজাজ তার ফুরফুরে। অরণ্য ঘড়িটা পকেটে নিয়ে এবার রওনা হয় 2য় নাম্বার ব্যক্তির কাছে। চৌধুরীর বাড়িতে কান্নার রোল পড়েছে। রুহির সাথে আরমান চৌধুরীর স্ত্রী, দুজনের কান্নায় পরিবেশ ভারী। রিহান সোফায় বসে আছে। আশেপাশে কোলাহলে তার কোনো ভাবান্তরই নেই। ঠান্ডা নির্লিপ্ত চোখ, যেন মৃত্যুর কান্না তার কাছে কোনো ব্যাপারই না। মিনি আর ইতা, 2 বোন চাচা, মৃত্যুর কান্নায় ভুলে তাকিয়ে আছে রিহানের দিকে। এই লোকটা তাদের চেয়ে 16 বছরের বড়, এক প্রকারে বয়সে দ্বিগুণ তাদের। তবুও কি হ্যান্ডসাম। মাঝে মাঝে ঝগড়া চুলে হাত বোলানো ভঙ্গি তাদের বুকের ভেতর প্রেমের ঘণ্টা বাজিয়ে দেয়। এমন সময় পুলিশের গাড়ি সাইরেন বাজে। 2 মিনিটের মাঝে ঘরে ঢুকে পুলিশ। অরণ্য সোজা রিহানের সামনে যায়। এবার কোনো হেলাফেলা নয়। রিহানের 2 হাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। ঘড়ি নেই রিহান তালুকদারের হাতে, থাকবেই বা কিভাবে? ঘড়ি তো ইতিমধ্যে তার কাছে। অরণ্য তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে তাকায়, আবারও ভালো করে রিহানের হাতের দিকে তাকায়। 2 হাত খালি। আস্তে করে নিজের পকেটে থেকে ঘড়িটা বের করে। ঠোঁটে ঝুলছে রহস্যময় হাসি। অনেক দিনের কুবদ্ধ এই পরিবারের মানুষগুলোর প্রতি। পাশের সোফায় মুহিতকে বসে থাকতে দেখে ক্রোধে আগুন ঝলসে ওঠে। মনে পড়ে যাচ্ছে এটা চঞ্চল কিশোরীর কথা। রিনরিনের তার হাসির শব্দ কানে বেজে যাচ্ছে। এত কিছুর মাঝেও চোখ জ্বলে উঠছে। পিছন থেকে কারো গমগমিয়ে হাঁটার শব্দ পেয়ে সবাই পিছন তাকায়।
বীর আসছে, এক হাত পকেটে অন্য হাত চুলে, ব্লু আইস ঝলমল করছে, মসলিন স্কিন চুল কপালে এসে পড়ছে, জিম জিম করা বডি, হাঁটার মাঝে অভিযাত্রের ছোঁয়া, যেন অন্ধকারে আলোর মতো তার আবির্ভাব। বীর এসে সোফায় বসে রিহানের পাশে, একবার তাকায় রিহানের দিকে, রহস্যময় এক হাসির ছুড়ে দেয়। এমন পরিস্থিতিতে বীরের এমন কাজে অন্য কেউ হলে হয়তো বিভ্রান্ত হয়ে যেত, কিন্তু রিহানের মাঝে কোনো হেলদোল নেই। ঠোঁটে ঝুলছে এমন এক হাসি যা গভীরভাবে পর্যবেক্ষণ না করলেও বোঝা যায় না। রিহানের দৃষ্টি সোজা অরণ্যর উপর অপেক্ষা, কখন প্রশ্ন করবে, মিস্টার রিহান তালুকদার, আপনার ঘড়ি কই? হাতে তো দেখি না। মুখ ফুটে হাসে এবার রিহান, ঠোঁটে চুকো করে বীরের দিকে তাকায়। অরণ্যর সাথে সাথে বীরও অপেক্ষা করছে রিহানের জবাবে। নেই রিহানের সোজাসাপটা জবাব। এমন কথায় চারিদিকে কান্নার ঘোষা শুরু হয়। একটু আগেই নিউজে দেখেছিল লাশের হাতে মাঝে একটা ঘড়ি পাওয়া গেছে, আর সেই দুইটা ঘড়ি এখন পর্যন্ত দুজন ব্যক্তি নিয়েছে, একজনও তো আছে। তাহলে কি রিহান খুনি? রুহি ভয়ঙ্কর চোখে ছেলের দিকে তাকায়। শাড়ির আঁচল মাথায় নেই, গড়িয়ে যাচ্ছে ফ্লোরে। না চাইতেও মনে মাঝে কুচিন্তা আসছে। তার ছেলের হাবভাব দেখে বুঝেছে ভীষণ রকম চতুর ছেলে, এক কথায় ঠান্ডা মাথায় খুনি। রিহান নির্লোভ চোখে মায়ের দিকে তাকায়। মায়ের কান্নামাখা চোখ তার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না। মুখ ফিরিয়ে নেয়। এটা কি আপনার? নিজের ঘড়িটা গিয়ে দেয় অরণ্য। রিহান সেটা ছুঁয়েও দেখে না, এক লাথি মেরে ফেলে দেয় মিনি টেবিল থেকে ফ্লোরে। রিহানের এমন কাজে সবাই হতভম্ব। বীরের কপালে বাজ পড়ে। রিহানের মতিগতি বুঝতে পারছে না। চাইছে কি সে? হেয়ার দ্য হেল, এটা কেমন বিহেভিয়ার? আপনাকে ঘড়িটা দেখার জন্য দিয়েছিলাম। সো হোয়াট? অন্যের ইউজ করা জিনিস স্পর্শ করতে ঘৃণা লাগে আমার। আপনি কি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাইছেন এটা আপনার ঘড়ি না? রিহান মাথায় ঝাঁকায়। বরফের মতো শীতল কণ্ঠে বলে ওঠে, আই লাইক ইট। তোমার বুদ্ধিমত্তা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু সেটা ভুল জায়গায় অ্যাপ্লাই করে ফেলেছ। ঘড়ি আমার কাছে আছে, এটা আমার ঘড়ি হওয়া প্রশ্নই ওঠে না, তাই নাকি মিস্টার রিহান তালুকদার? তো আপনার ঘড়িটা একটু দেখান। রিহান হেসে ঠোঁট জেগে গোল করে বীরের দিকে ছুঁড়ে মারে এক প্লেইন কিস। রিহান উঠে বীরের দিকে যায়, ঠান্ডা চোখে তাকায়, আস্তে করে হাত থেকে ঘড়িটা খুলে নেয়। এই যে আমার ঘড়ি, প্রমাণ স্বরূপ আমার নামে হোয়াট আর ফর রিহান। খুঁজে নিয়ে দেখতে পারেন, এটা আমার ঘড়ি। ঘড়ি আপনারটা আর এটা সেম হলেও একটু পার্থক্য আছে। সব এক হলেও ঘড়ির মাঝে ছোট দুইটা নামের অক্ষর থাকে। আমি সেটা নিজের নামেই নিয়েছিলাম। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় সবার। এটা যদি রেহানের ঘড়ি হয়, তাহলে বীরের ঘড়ি কোথায়? হিংস্র স্রোত দেখে তাকিয়ে আছে বীর। মনের মাঝে ভয় খুঁড়ে খাচ্ছে। তবে কি কোনো কিছু ভুল হয়ে গেল? রিহান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পকেট থেকে আর একটা ঘড়ি বের করে এগিয়ে দেয় বীরের দিকে। ঘড়ি দেখে চমকে যায় বীর। এটা কি তার ঘড়ি? বড় বড় অক্ষর লেখা আছে, সাথে পাশে ছোট একটা টিজার লাভ সোপে মাঝে। গলায় কাঁপে। বীরের কাপা হাতে ঘড়ি নিয়ে হাতে পরে বুঝতে পারে ভুল করে ফেলেছে সে। অতিরিক্ত তাড়াহুড়া রিহানের ঘড়ি পরে ফেলেছে। অরণ্য কিছুই বুঝতে পারছে না। একবার এর ঘড়ি তো আর একবার এর ঘড়ি হচ্ছে কি? দুইজনের ঘড়ি থাকলে খুন করেছে কে? বুঝতে পারছে না মিস্টার অরণ্য চৌধুরী। আমি ক্লিয়ার করে দিচ্ছি, কালকে ভুল করে আমাদের দুই ভাইয়ের ঘড়ি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমরা কেউ আপনার আসামি না। এখন আপনি সম্মানে যেতে পারেন, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে কিভাবে বের করতে হয় আমার জানা আছে। অপমানের মুখ ভোঁতা হয়ে যায় অরণ্য।
কিন্তু তার কাছে সন্দেহ রয়ে যায়, এই পরিবারের গুড়গোল আছে। ভারী চোখে একবার মুহিদের দিকে তাকায়। একদিক সে এই পরিবারের মানুষটাকে দেখে নিবে, তার খুব যত্নের সঙ্গে গড়ে তোলা মানুষটাকে। ভাঙা কারিগর এই লোকটা, যেন এসেছে তেমন বেরিয়ে যাও, নতুন প্রমাণ খুঁজতে হবে। ইতিমধ্যে উপরমহল থেকে চাপ দিচ্ছে, এত বড় একটা ব্যবসায়ী খুন হয়ে গেছে, এখন পর্যন্ত খুনিকে উদ্ধার করতে পারল না। অরণ্য বেরিয়ে যেতেই রিহান বীরের কানে কানে ফিসফিস করে বলে উঠছে, কি ভাই, একটুর জন্য কলিজার গলা এসে গিয়েছে, তাই না? ফ্লাইট ভালো ছিল, কিন্তু প্লেয়ার এই খেলার আগে থেকেই ফাঁকা প্লাট। এত সহজে তাকে হারানো যাবে না। যেখানে ঘড়ির কোম্পানির মালিকটা আমি, সেখানে 30 মিনিটের মাঝে সেম ঘড়ি ব্যবসা করা কোনো ব্যাপার না। মিনিটের মাঝে সত্যটাকে মিথ্যে বানাতে পারি, দেরি হয় না। ঘড়িটা আমারই ছিল, এইবার যা কিভাবে প্রমাণ করবি? রিহানের কথায় ক্রোধে কেটে পড়ে বীর। এত কষ্টে ফ্লাইং নষ্ট হয়ে যায় অনেক বেশি দ্রুত রিহান তালুকদার, সেটা তার আগে বোঝার উচিত ছিল। রিহান সিট বাজাতে বাজাতে বেরিয়ে যায়। বাড়ি যেতে হবে, কিছু হিসাব বাকি আছে। তালুকদার বাড়ি, নিজের রুমে অনেক আরামের ঘুমাচ্ছে তেজু। অনেক বছর পর এই শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। রিহান ধীরে ধীরে দরজা খুলে ঢেকে শান্তা চোখে তাকায় ওই মায়াভরা মুখে। সেটা এখন চাঁদের আলোয় ঝলমল করছে। হিংসায় হয় ক্ষোভ, দেরি না করে জানালার পর্দা টেনে দেয়। যেই শরীরের এখনো তার স্পর্শ বিচরণ করেনি, সেই শরীরে কে তাকে আগে চাঁদের আলোয় বিচরণ করে? এটা সে হাতে হতে দিবে না। নিঃশব্দে গিয়ে তেজুর পাশে বসে, একটু হেলে মুখের উপর ঝুঁকে কপালের কাঁটায় ধরে চুমু খায়। এই চিহ্ন তৈরি করার মালিক সে, শাস্তিতে দিয়েছিল এটা। ছেলের সাথে ধাক্কা খাওয়ার শাস্তি। চুমু দিয়েছিল ঠোঁটটা তেজুর কানের পাশে নিয়ে যায়। তেজ, কত বছর পর তুই এই শান্তি ঘুম দিচ্ছিস জান। কথা দিচ্ছি আজ থেকে প্রতিদিন এমন শান্তির ঘুম দিবি। ফিসফিস করে বলে, কথা ভারী কিন্তু গম্ভীর স্বরে বলে। নিজের সবটা দিয়ে রিহান চেষ্টা করে নরম করে কথাটা বলার, কিন্তু তার ধরা হয় না। এই মায়াময় মুখে তাকাতেই ঠোঁট কাঁপে, সাথে বুকের মাঝে অস্থির অনুভব করছিল। রিহান তালুকদার সামান্য এক মেয়ের পাশে ঘেঁষতে কাঁপাচ্ছে। মানুষ শুনলে হাসবে, যাকে সবাই ভয় পায় তার আজ ভয় লাগছে। কেউ জেগে যাওয়া ভয় পাচ্ছে। ঘুমের মাঝে কানের পাশে গরম নিঃশ্বাসের অস্থিরে আভাস পাচ্ছে তেজু। ঘুমের রোষ এত ভারী যেন চোখ খুলতে পারছে না। খুব খুব করে অনুভব করছে কারো মায়া ভরা স্পর্শ। কত বছর পর পর কেউ তাকে মায়া নিয়ে যত্ন সহকারে কপালে আদর দিল। দেখা ইচ্ছে করছে সেই ব্যক্তিকে। রিহান কাঁপা কাঁপা হাতে তেজুর জামার উপরে তোলে। জামা উপরে উঠতে দেখে প্রায় লম্বা এক দাগ। উদ্ভটভাবে তার চোখ জ্বলে ওঠে। গ্যাংস্টার রূপে তার রাজ্যের সবাই জানে রিহান তালুকদার মানে এক পাষাণ লোক, যার মাঝে মন নেই, হৃদয় নেই, কোনো অনুভূতি নেই। কিন্তু এটা তো ভুল, তার ছোট একটা মন আছে, অনুভূতি আছে, যা এই মেয়েকে ঘিরে। সেখানে কারো প্রবেশ নিষিদ্ধ, তাই তো কেউ বুঝতে পারে না। রিহান হাত দিয়ে জায়গাটা ছুঁয়ে দেয়, ঠোঁট কামড়াড়ে ধরে। চোখ থেকে চুপ করে গড়িয়ে পড়ে বৃষ্টির ফোঁটার মতো এক বিন্দু পানি। কাঁপতে থাকা ঠোঁট দিয়ে চুমু দিয়ে সে স্থানে। এটা সেই চিহ্ন যা তার তেজ নিজে সম্মান সতীত্ব রক্ষা করার জন্য নিজেই তৈরি করেছিল। নিজের সম্মান বাঁচতে একবারও মৃত্যুর মাঝে জিনিসকে কবুল করতে দুইবারও ভাবেনি। সে স্থানে হাজারো চুমু দিয়ে ভরিয়ে দেয়। তেজু সব অনুভব করছে, হাজার চেষ্টা করছে চোখ খুলতে। সে দেখতে চায় কে সে এই ব্যক্তি, কিন্তু পারে না। ঘুম ঘুম পড়ি তাকে জেগে ধরেছে। রিহান শেষবারের মতো কানের কাছে চুমু খেয়ে তেজুর উদ্দেশ্যে বলে ওঠে, বউজান, একদম এই জামাইজানকে ভুল
বুঝবি না মানে? মনে রাখবি আমি সব কিছু তোর ভালোর জন্যই করছি। তোকে তোর নামের মতো হয়ে উঠতে হবে। খুব শখ আমার দেওয়ার নামের তোর রূপ দেখার। শরীরে দেখি খুব চর্বি এসে গেছে তোর। আমি না তাকাই জানি না কত কত গিলেছিস তুই। তুচ্ছ-তাচ্ছিল্য ভরা এমন কথা হাতে থাকার পাউরুটি পড়ে যায় তেজুর কান্নাগুলো গিয়ে নেয়। এই চারিদিকে অনেক ভালো ছিল, আজ থেকে আবার শুরু হয় এই যন্ত্রণা। মুখ কালো করে পাউরুটিটা রেখে কিচেনের উদ্দেশ্যে হাঁটা দিলেই রুহির হাত হাত ধরে নিজের দিকে টেনে মুখ চেপে ধরে আর এক হাতে চুলের মুঠি শক্ত করে ধরে ক্রুব্ধ নিয়ে বলে, সব সময় মুখটাকে এমন অন্ধকার রাখবি? তাই না? কেমন দেখলে আমার ভিতর জ্বলছে। ইচ্ছে করে কথাগুলো বলে ধাক্কা মারে রুহির কণ্ঠে যে অপমান আমার ভয় মারা বাতাসের কাঁটা ভেদ করে ছড়িয়ে পড়ে তেজুর সাদা মুখটায় পাল্টে লাল বর্ণ ধারণ করে। সোজা গিয়ে পড়ে টেবিলের কোনায়। কপালে ব্যথা পায়, হাত দিয়ে তরল কিছু আভাস পায়। সামনে এনে দেখে রক্ত। দাঁত চেপে রহস্য করে ভেবে নি আজ বড় মা চলে আসবে, তাই তো একটু টেবিলে বসে আয়েশ করে জামে পাউরুটি খাচ্ছিল। সকাল থেকে বাড়ির সবার জন্য নাস্তা বানিয়েছিল। খিদে লাগায় একটু মুখে দিচ্ছিল, তার মাঝে এমন কথা। তেজু চুপচাপ উঠে যায়। টক টক শব্দে সামনে তাকিয়ে দেখে রিহান তালুকদার আসছে, যেন কিনা তার নামে মাত্র স্বামী। এতক্ষণ যতটা ভয় পাচ্ছে এখন আরো বেশি ভয় পায়। ছেলেবেলার কথা মনে পড়ে যায়, কত রকম ভাবে অত্যাচার করেছে। পা কাঁপছে, হৃদয়টা যেন গলায় আটকে দড়ি লাগছে। তাড়াতাড়ি করে উঠে কিচেনের উদ্দেশ্যে চলে যায়। সিঁড়ি দাঁড়িয়ে সব দেখছে রিহান। ভীষণ রেগে যায়। ধুমধাম পা ফেলে টেবিলে গিয়ে বসে। প্রথমবারের মতো লোক সামনে তেজুর নাম ধরে ডাকলো, তেজ, গরম গরম কফি নিয়ে আয়, আমার জন্য খিদে পেয়েছে। এমন চিৎকার রুহির সাথে তেজুও চমকে ওঠে। তেজ নামটা বারবার কানে বাজে। এই জীবনে নিজের থেকেও বেশি এই নামটাকে ঘৃণা করে। কেন এই লোকটা তাকে তেজ বলে ডাকে? কেন ডাকছে তাকে? সে তো নিজেই তার সামনে যেতে চায় না। আমার ছেলে কি বলেছে শুনিসনি? এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি সাজিয়ে রাখার জন্য ঘরে রেখেছি? তাড়াতাড়ি কফি নিয়ে আয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তেজু কফি আগে থেকে বানানো ছিল, একটু গরম করে কাপে ঢেলে নেয়। হাজার ইচ্ছে না থাকা সত্ত্বেও পা বাড়ায়। বীর মোবাইলে স্ক্যান করতে করতে সামনে তাকায়। খোলা চুলে এগিয়ে আসছে তেজু। হাতে কফি থাকার কারণে মাথা থেকে পড়ে যাওয়া ওড়না ঠিক করতে পারেনি। সেভাবে আসে, নিজের দিকে তাকিয়ে এগিয়ে দেয় কাপটা। মাথায় খারাপ হয়ে যায় রিহানের। তার মুখে কি ময়লা লেগেছে। তাকানো যায় না। কিছু না বলেই কপালটা হাত দিয়ে গরম গরম কফি মুখে নেয়। অতিরিক্ত গরম ছিল কফিটা। তেজু চমকে যায়। মানুষটা কি অনুভূতি নেই? এমন গরম কফি কিভাবে মুখে নিল? কিন্তু রিহানের সহনশীলতা নেই। আহ আম্মু, জ্বলে যাচ্ছে, মারে যাচ্ছি, পানি, দয়া করে কেউ ঠান্ডা পানি দাও। তেজু চিৎকার করছে, জ্বলে যাচ্ছে বুক। গরম গরম পুরো কফিটা তার দিকে ছুঁড়ে মেরেছে রিহান। বাচ্চাদের মতো ফ্লোরে বসে কান্না করছে। কখনো হাতে ফু দিচ্ছে, কখনো নিচু হয়ে বুকে। মনে হচ্ছে কেউ শরীরে এসিড ঢেলে দিয়েছে। হোয়াট দ্য হেল? এটা কি কফি বানিয়েছো? এটা শরবত নাকি কফি? বন্ধ কর তোর ফাকিং নাটক। কথা কানে যায় না তেজু? সে তো নিজের ব্যথা সরাতে ব্যস্ত। মা বলে কান্না করছে। লোকটা মিথ্যে বলে তার উপরে কফি ছুঁড়ে মারল রে। কফি তো গরম ছিল। রুহি কিচেন থেকে সব দেখে মুচকি হাসছে। তার মধ্যে তেজু চিৎকারে বীর দূরে আসে রুম থেকে। আস্তে আস্তে দেখতে পায় বীরের চোখের ভেতর ঝরে পড়া উদ্বেগ। পাগলের মতো কান্না করছে তার তেজু রানী।
অজান্তেই বুক কেঁপে উঠছে। পাশে এসে কাপ আর তেজুর শরীরে কফি দেখে সব বুঝে যায়। তাড়াতাড়ি করে তেজু হাত ধরে ওঠায়। কোলে নেওয়ার সাহস পায় না। হাতটাও ও লাল হয়ে আছে। সমুদ্রের মতো ডাগর ডাগর চোখগুলো নিয়ে তাকিয়ে আছে তার দিকে। ভাইয়া, আপনি পানি দাও না, খুব ব্যথা হচ্ছে, জ্বলে যাচ্ছে, একটু শান্তি দাও না আমাকে। এমন কথায় চোখ জল করে বীরের হাত ধরে উপরে রুমে নিয়ে যায়। রুমে ঢুকিয়ে তেজুকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় কত স্থানে পানি দেওয়ার জন্য। তেজু ওয়াশরুমে ঢুকেই একটা টাওয়াল নিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকে। জল পড়ার শব্দ, নীরবতা। ভেতরে তেজু শ্বাসে লয় ধীরে হালকা হয়। বুকের মাঝে সম্ভবত লাল হয়ে আছে। ঠান্ডা পানিতে একটু শান্তি লাগে। তাও ফুঁপিয়ে কেঁদে যায়। দরজার বাইরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে বীর। বাইরে থেকে বীর সব বুঝতে পারে তার তেজুরানী ভালো নেই। নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকে বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে ওঠে। সে কিভাবে বাঁচবে তার এই পবিত্র ফুলটাকে? এই ফুল এখান থাকলে তার সতেজ হারাবে। বারবার হাতে লাল হয়ে যাওয়া অংশটা মনে পড়ে। একসময় রুম থেকে বেরিয়ে দাদুকে ডেকে নিয়ে আসে। 20 মিনিট পর তেজু বেরিয়ে আসে। জ্বালা কিছুটা কমেছে, তাও আসে। বেরিয়ে দেখে দরজার পাশে দাদু আর ভাই দাঁড়িয়ে আছে। ভালোবাসার মানুষগুলো দেখে আহ্লাদি হয়ে ওঠে। ঠোঁট ফুলিয়ে আবারও কেঁপে ওঠে। মানুষ ভালোবাসার মানুষগুলোর কাছে একদম বাচ্চা হয়ে যায়। নিজের ইমোশন লুকিয়ে রাখতে পারে না। কাসফিয়া জড়িয়ে ধরে। বীর ওষুধটা দাদুর হাতে দেয়। দাদু, আমি 5 মিনিট পর আসছি, তুমি তেজুরানীকে ওষুধ দিয়ে দাও। বীর বেরিয়ে যায়। কফিটা অপ্রীতিকর জায়গায় পড়েছে। সে থেকে গিয়ে অস্বস্তিতে ফেলতে চায়নি তেজুরানীকে। কাসফিয়া তেজুকে বিছানায় শুইয়ে দেয়। হালকা হাতে ফু দিয়ে যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দেয়। ভাগ্য ভালো, ফোস্কা পড়েনি। লাল টুকটুকে হয়ে রক্ত ভেসে উঠছে। 10 মিনিট পর বীর আসে। নক করে রুমে ঢুকতে দেখে দাদুর কোলে ঘুমিয়ে আছে তেজু। শান্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে যায়। তেজুর পাশে দাদুর হাঁটুতে মাথা দিয়ে শুয়ে পড়ে। নীরব চোখে দিয়ে জল গড়িয়ে পড়ে বীরের। মানুষ বলে ছেলে মানুষ কাঁদে না, কিন্তু এটা তো ভুল। এই বীর 10 বছর ধরে এই একটা মেয়ের জন্য হাজারো চোখের পানি বিসর্জন দিয়েছে। নিজের প্রিয় মানুষটাকে চোখের সামনে কষ্ট পেতে দেখলেও কেমন লাগে একমাত্র সেটা বীর জানে। মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। কেন পারে না সে সব ঠিক করে দিতে? তেজু ঘুমিয়ে আছে। কাসফিয়া দুজনকে মাথায় হাত দিয়ে বুলিয়ে আস্তে করে বলে ওঠে, খুব ভালোবাসিস তাই না? নিজে থেকেও বেশি। একবার বললে হাসতে হাসতে জানটাই দিয়ে দিব। কথা শেষ করে এতক্ষণে নীরব কান্নাগুলো শব্দ হয়ে বেরিয়ে আসে। দাদু, তুমি আমাকে বেহায়া ভাবছো তাই না? এটা একটা ছেলে বিবাহিত মেয়ের জন্য কান্না করছে। আমাকে খারাপ মনে করছো? আমার ভালোবাসাকে নিশ্চয় খারাপ উপাধি দিচ্ছ। তোর ভালোবাসা পবিত্র। তোর ভালোবাসা একটু বেশি পবিত্র। একদম স্বচ্ছ জলের মতো, যেখানে কেউ পথ খুঁজে পাবে না। খারাপের ছিটে ফোঁটাই নেই। তোর ভালোবাসাকে খারাপ বলার মতো স্পর্ধা আমার এখনো হয়নি দাদু ভাই। খুব আফসোস হয় সেই দিন কেন তোর সাথে বিয়েটা হলো না। দাদু, একটা কথা রাখবে? কষ্ট হলেও বল প্লিজ। তুমি এখনো এখানে থাকো। আজকে একটু আমার ভয়টাও সহ্য করে নাও। তেজুরানীর সাথে আমার ভীষণ লোভ হচ্ছে এইভাবে পাশাপাশি থাকতে। অনেক বছর শান্তিতে ঘুমাই নাই। আজকে একটু ওর পাশে ঘুমাই। তোমার বুড়ো বয়সে হাঁটুতে একটু ভর পড়বে, কষ্ট করে সহ্য করে নিবে।
নিঃশ্বাসকে আবেদন করে আকুল চোখে তাকিয়ে রইল উত্তরে আশায়। কাসপিয়ার মাথায় নাড়ায়। ঠিক আছে, আজকে না হয় একটু কষ্ট করলাম। কাসপিয়া বলতে দেরি বীরের আজ আবাসের চোখে বন্ধ করে দেরি হয় না। দুপুর 2টা। বীর তেজুর ওঠার আগেই চলে এসেছে। তেজু একটু আগেই উঠেছে। রুমে খাবার নিয়ে এসেছে রুবিনা আন্টি। দাদু খাইয়ে দিয়েছে। খাবার দেখে অনেক অবাক হয়েছে তেজু। তার পছন্দের রোস্ট সাথে ইলিশ মাছ বেছে বানাতে করে নিয়ে এসেছে। পছন্দের খাবার হলেও তেজু খেতে পারে না। শুকনো ভাত খেয়েছে 2 লোকমা। উদ্ভটভাবে তার খাবারগুলোর প্রতি ঘৃণা লেগে গেছে। খাবার খাওয়া শেষ করে নিচে আসে প্লেট রাখতে। দাদু বুড়ো মানুষ, বারবার সিঁড়ি বেয়ে ওঠা ঠিক হবে না। রুবিনা আন্টিকে ডাকলে বড়মা শুনলে হয়তো আবার যা নয় তাই বলবে। তেজ চমকে যায়। তেজ পিছনে ফিরে দেখে রিহান ভাই সোফায় বসে মোবাইল দেখছে। দৃষ্টি তার মোবাইলে স্থির। তাহলে তেজুকে দেখলো কি করে? বুঝতে পারল তেজু। তেজু ডাকে সম্পূর্ণ অপেক্ষা করে। ঘাম ঘামিয়ে হাঁটা দেয় কিচেনে যাওয়ার জন্য। আয় সোফায় তেজ। আর এক পা তোর সামনে এগোলে পা কেটে আমি গেটের পাশে ঝুলিয়ে রাখবো। আপনি থেমে যা। তেজুর পা ঝংকার দিয়ে ওঠে সারা শরীর। এই লোকটা সেচেন, যা বলবে সেটাই করবে। সকালের কথা মনে পড়ে, আরো বেশি ভয় পায়। পিছন থেকে সামনে ফিরে হাঁটা দেয় রিহানের কাছে। জি বলুন, খুব নম্রভদ্রভাবে বলে তেজু। কিন্তু তার নম্র কণ্ঠে বিপরীতে শোনা গেল গভীর। তেজ মিষ্টি তো এখন শেষ করবি? খাস তো সেই অন্যের টাকায়, তাই টাকার মূল্য বুঝিস না? তোদের এই খাবার জোগাড় করতে কষ্ট হয়, শেষ কর সব। এই বিপরীতে একটা কথা শুনতে চাই না। এত কথা শোনার পরও কি করব? খাবারের মনমানসিকতা থাকে। চোখ বন্ধ করে সাহস করে তেজু বলে দেয়, আমার খিদে নেই। ঠাস করে শব্দ হয়। হাতের মোবাইলটা আছড়ে মেরেছে রিহান। হাতে চেপে ধরে তেজু। ব্যথা চোখ বন্ধ করে পেটে পুড়ে যায়। হাতে ধরেছে। এক কথায় আমার 2বার বলা পছন্দ না। কসম তোর আর একবার বলতে হলে এই খাবার কুকুর দিয়ে চেটে তোকে খাওয়াবো। এবার কি করবি ভেবে নিয়ে। বিস্ময়ক চোখে তাকায় তেজু। ভয়ে শুকনো টুক গিলছে। কুকুর দিয়ে চেটে খাওয়াবে মানে? রিহান হাত ছাড়াতে প্লেট এগিয়ে আনে নিজের দিকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ছোট ছোট লোকমা করে মুখে দেয়। চোখে পানি, মুখে ভাত। অদ্ভুত সুন্দর লাগছে রিহানের কাছে। রিহান চূড়া করে চোখে স্থিরভাবে তাকিয়ে আছে। 1 ঘন্টা ধরে 3 পিস ইলিশের মাছের কাটা বেছেছে এই মেয়ের জন্য। সেখানে এই মেয়ে তা খাবে না বলছে। এটা কি করে হয়? সেখানে নিজের মাছ খায় না, মাছ সম্পর্কে আইডিয়া নেই। সেই মানুষটা এত কষ্ট করে মাছের কাটা বেছেছে, তা যদি কেউ না হেলাফেলা করে তাহলে কিভাবে সহ্য করে রিহান? 10 মিনিট ভিতর তেজু সব শেষ করে ফেলে। বমি আসছে বেশি খাওয়ার কারণে। তেজু ঘৃণা চোখে তাকায়। এই জীবনের মানুষটাকে সে মাফ করবে না। ছোট থেকেই কষ্ট দিয়ে আসে। নিজের জীবনের চাইতেও বেশি ঘৃণা করে। বাটি নিয়ে চলে যায় কিচেনে। নিজের বউকে কখনো কাঁদাবে না। হারামজাদা বসে আছে চোখের পানি মুছে দেওয়ার জন্য। পিছন থেকে নিজের শামীমের এমন কথায় ভ্রু কুঁচকে ফেলে রিহান। তাকিয়ে দেখে শামীমের চোখে সিঁড়ি দিয়ে আসা বীরের দিকে। বুঝতে পারে কোন কথা বলছে। সেই হারামজাদাগুলো খুঁজে পিস পিস করে কেটে বুড়িগঙ্গা নদীতে ফেলবো। কিচেনে এসে এসব বমি করে দেয় তেজু। কেন যেন মাছ ভাতগুলো তার পেটে থাকতে চায় না। বমি করে শেষ পর্যন্ত চলেই আসে। একটু শান্তি লাগে এখন তেজুর। চলবে।